গুড মর্নিং। তোমরা আগের দিন যেটা টাস্ক দিয়েছিলাম ডায়ালিসিস, রিনাল ফেলিওর পড়েছো। তাহলে এটা একটা ডায়ালিসিসের মানে রিনাল ফেলিওরের একটা ম্যানেজমেন্ট, ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট একটা ম্যানেজমেন্ট। তোমরা পড়ে নিশ্চয়ই সেটা বুঝেছো। আজ একবার আরেকটু রিভিশন করে নিই, ওকে? খালি চেক করে নাও তোমরা যেটুকু পড়েছো সেটুকুর মধ্যে এই টপিকগুলো বা কন্টেন্টগুলো আসছে কি না। তাহলে ডায়ালিসিস বলতে আমরা কি বুঝি? ইট ইজ এ মুভমেন্ট অফ ফ্লুইড, দ্যাট মিন্স nitrogenous waste product in the fluid containing blood and molecules across a semi-permeable membrane from one compartment to another compartment. তাহলে কি হল? ডায়ালিসিস হচ্ছে একটা প্রসেস, একটা প্রসিডিওর, যার মাধ্যমে একটা কম্পার্টমেন্টের ফ্লুইড উইথ কম্পোনেন্ট আর একটা কম্পার্টমেন্টে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে ক্রস করে যাচ্ছে, তাকে আমরা ডায়ালিসিস বলছি। এছাড়া কি ক্লিনিক্যালি আমরা তাহলে ডায়ালিসিস বলছি একটা টেকনিক, যার মাধ্যমে ব্লাডের ভেতর যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আছে সেটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে একটা ডায়ালাইসিস সলিউশন, যাকে ডায়ালাইসেট বলে, এর মাধ্যমে একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে ট্রান্সফার হচ্ছে। তাহলে কি হলো? ক্লিনিক্যালি ডায়ালিসিস ইজ এ টেকনিক in which substances, that is nitrogenous waste product, transfers from or move from the blood through semi-permeable membrane and into a dialysis solution called dialysate. হিস্ট্রি মানে যে কোনো টপিকেরই আমরা যখন মেডসার্জে ফার্স্ট দিকের দিকে যে চ্যাপ্টারগুলো পড়েছিলাম তাতে আমরা দেখেছিলাম না একটা হিস্ট্রি আছে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা একটা পুল মতো দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এটা কি আগেকার দিনে এভাবে ডায়ালিসিস করা হতো। সেটা কি? ইট ওয়াজ দ্য রোম্যান্স first used form of dialysis therapy by using hot bath to patient to remove urea. মানে হট বাথ দিয়ে পেশেন্টের শরীর থেকে ইউরিয়া রিমুভ করানো হতো। 1854 সালে ফার্স্ট টাইম এই ডায়ালিসিস ওয়ার্ডটা ইউজ করেন থমাস গ্রাহাম ইনি। নেক্সট 1889, দ্যাট ইজ 1889 before Christ, Richardson first referred the use of colloidal membrane in the dialysis of blood. মানে তিনি ওই সেমি পারমিয়েবল মেমব্রেনের জায়গায় কোলাইডিয়ান মেমব্রেন ইউজ করলেন। এর ফলে কি হলো? যে লিভিং এনিম্যালসরা ছিল তাদেরকে উনি ডায়ালাইজ করতে লাগলেন। ইট ইজ এ এক্সপেরিমেন্টাল কন্ডিশন বাই রিচার্ডসন। নেক্সট in 1914, Hess and McGuigan were experimenting with dialysis in a pharmacological lab in Chicago. As a result, they were able to transfer sugar from tissue to blood and from the blood across a colloidal membrane. বুঝতেই পারছো কি বলতে চাইছি। Next, in 1920, the first dialysis performed on human was carried out by George Hess. He used hirudin as an anticoagulant and later a crude form of heparin. He was honored as a pioneer of dialysis. মানে কি আমরা জানি চোখে কামড়ালে ব্লাড মানে ক্লট করতে চায় না, সেখানে তুমি যদি চেপেও ধরো খানিকক্ষণ পরে দেখবে রক্ত বেরিয়ে যাচ্ছে। কেন? জোকের মুখে হিরুডিন নামক একটা এনজাইম থাকে, যেটা আমরা ক্লাস 9-10-এও পড়েছি, সবাই জানো। তো তার মানে কি, কোনো যদি অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দেওয়া হয় এই ব্লাডের ভেতরে যখন ডায়ালিসিস প্রসেসটা চলছে, তাহলে শরীরের ভেতর রক্ত জমাট বাঁধার কোনো চান্স থাকবে না, মানে ব্লাডটা ইজিলি ফ্লো করতে থাকবে। ওকে, ইনি প্রথমেই
ডায়ালিসিস প্রসেসটা হেপারিনের সাহায্যে স্টার্ট করেন, তাই ওনাকে পায়োনিয়ার অফ ডায়ালিসিস বলা হয়। কিছু প্রিন্সিপাল আছে ডায়ালিসিস পদ্ধতির জন্য। তাহলে আমরা এতক্ষণ বলছিলাম যে মুভমেন্ট অফ ফ্লুইড, মুভমেন্ট অফ ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম সেমি পারমিয়েবল মেমব্রেন টু ওয়ান কম্পার্টমেন্ট টু অ্যানাদার কম্পার্টমেন্ট। তাহলে সেই প্রসেসগুলো কি? একটা প্রসেস হচ্ছে ডিফিউশন। তোমরা জানো ডিফিউশন ইজ দ্য মুভমেন্ট অফ সলিউটস from an area of greater concentration to area of lower concentration. ওকে, তাহলে দেখো গ্রেটার কনসেন্ট্রেশন থেকে এই লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়ার ফলে ইকুয়াল সলিউশন হয়ে গেল, দুটোতেই দেখো সেম সলিউশন। ওকে, এই ডেফিনিশনগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভে আসে। ডিফিউশনটা অফ করে দিয়ে এখানে দিয়ে দেবে is the movement of solutes from an area of greater concentration to an area of lower concentration. ওকে, এখানে কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেনটা কি দেখতে পাচ্ছ? এটা টাস্ক। নেক্সট অসমোসিস। অসমোসিসে কি হচ্ছে যে মুভমেন্ট অফ ফ্লুইড from an area of lesser concentration to an area of greater concentration of solutes. ডিফারেন্সটা কি নিজেরা লেখো। এখানে দেখো সেমি পারমিয়েবল মেমব্রেন, এখানে ফ্লুইড মুভমেন্ট হচ্ছে আর সেটা গিয়ে গ্রেটার কনসেন্ট্রেশনে এখানে অ্যাকুমুলেট করছে আফটার দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। কিন্তু এখানে কি হয়েছিল, এই দুটো ডিফারেন্স আমি পড়া হয়ে গেলেই, চ্যাপ্টার এই ডায়ালিসিস ইউনিট পড়া হয়ে গেলেই আমি কিন্তু যাকে ইচ্ছা তাকে টাস্কটা জিজ্ঞেস করব। দুটো ডেফিনেশন আমার মুখস্থ চাই, দুটো ছবির কনসেপ্ট যেন সবার মধ্যে ক্লিয়ার থাকে। ওকে, নেক্সট আল্ট্রাফিল্ট্রেশন। আল্ট্রাফিল্ট্রেশন হচ্ছে it is a solution move when there is an osmotic gradient or pressure gradient across the membrane. দেখো ফ্লুইডটা সেম লেভেলে ছিল, নেক্সট এখানে প্রেশার আসার ফলে এখান থেকে ফ্লুইডটা মেমব্রেনের এগেনস্টে অপর সাইডে চলে গেল। কি হলো তাহলে এখানে মুভমেন্ট অফ সলিউশন where there is increased pressure, that is oncotic pressure, তার জন্য সলিউশন মুভ করলো ফ্রম ওয়ান এরিয়া টু অ্যানাদার এরিয়া। ওকে, এই তিনটে ডেফিনেশন আমার মুখস্থ চাই। তাহলে ইন্ডিকেশন অফ ডায়ালিসিস, কোন কোন ক্ষেত্রে আমরা ডায়ালিসিস ইন্ডিকেট করব বা ডাক্তাররা সাধারণত প্রেসক্রাইব করে থাকেন বা সার্জেনরা। কী কী? রিনাল ফেলিয়ার, সিভিয়ার ইলেকট্রোলাইট and or fluid abnormalities, acidosis, drug overdose, poisoning. Types of dialysis. There are two types of dialysis. One is hemodialysis, second is peritoneal dialysis. তাহলে নাম থেকেই বুঝতে পারছো যে ডায়ালিসিস ব্লাডের মাধ্যমে করা হচ্ছে তাকে বলা হচ্ছে হিমোডায়ালিসিস। যেখানে পেরিটোনিয়াল লেয়ার ইউজ করা হচ্ছে সেই ডায়ালিসিসকে বলা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। তাহলে হিমোডায়ালিসিস, হিমোডায়ালিসিসে কিছু একটা মেশিন লাগে, কিছু আলাদা অ্যাপারেটাস লাগে। তার মধ্যে কি একটা ব্লাড সার্কিট, এই পুরোটাকে বলছে ব্লাড সার্কিট, ডায়ালিসিস সলিউশন সার্কিট আর ডায়ালাইজার। এখানে একটা মেশিন থাকে। ওকে, দেখো এখান থেকে একটা ফিস্চুলা করা হয়, তাতে কী হচ্ছে ব্লাডটা রিমুভ হয়ে ক্লকওয়াইজ সে ব্লাডটা পাম্প হয়ে এখানে হেপারিনাইজ সলিউশন থাকে, সেখান থেকে যাতে ব্লাডটা ক্লট না হয়ে যায় সেখান থেকে ব্লাডটা ডায়ালাইসেটের ভেতর গেল, সেখানে ক্লিন হলো, সেই ডায়ালাইজের থেকে বেরিয়ে আবার ক্লিন হয়ে ক্লিন ব্লাডটা আবার শরীরে রিটার্ন করলো। ওকে, দ্যাট ইজ
হিমোডায়ালাইসিস। এটা তোমরা যখন রেনাল ইউনিটে যাবে ভিজিটে দেখতে পাবে, বুঝতে পারবে। দেখো, এই যে আমরা ডায়ালাইজার বললাম যে এতক্ষণ, সেটা এইচ বা এইচে যে কোনো কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, তবে হসপিটালে সাধারণত এই দুটো টাইপই দেখা যায়। এটা ফিল্টার, এটা এক ধরনের ফিল্টার, এটা মাঝে মাঝে ক্লিন করতে হয়। সাধারণত এটা সিঙ্গেল ইউজের জন্যেই থাকে, এটাকে ডিসইনফেকশনও করা হয়। নেক্সট, তাহলে এই যে ডায়ালাইজার বা হিমোডায়ালিসিস করতে গেলে আমরা দেখলাম ভেনাস অ্যাক্সেস দরকার। তাহলে ভেনাস অ্যাক্সেস করতে গেলে কি কি লাগছে? ইন্ট্রাভেনাস ক্যাথেটার, নন টানেলড or temporary catheter, tunneled or permanent catheter or prem cath, AV fistula আর AV graft। AV মানে arterioventricular fistula or arterioventricular graft। দেখো ইন্ট্রাভেনাস ক্যাথেটারটা তেমন দেখতে, এখানে দেখো ট্রিপল লুমেন, মানে একটা ইন্ট্রাভেনাস ক্যাথেটারে 3টে লুমেন আছে, 1 2 3। ওকে, after the insertion of intravenous catheter। আর যদি তুমি ভেতর থেকে এক্সরের মাধ্যমে দেখতে চাও, তাহলে দেখো রাইট অ্যাট্রিয়ামের মধ্যে ইনসার্ট করা আছে ক্যাথেটারের এন্ডটা। নার্সিং কেয়ার অফ এ পেশেন্ট। ডায়ালিসিস পেশেন্টদের যদি ফিস্টুলা না করা থাকে, সপ্তাহে সাধারণত যাদের ক্রনিক রেনাল ফেলিওর থাকে, সপ্তাহে 3 দিন মিনিমাম তো ডায়ালাইসিস করা হয়। তো সেক্ষেত্রে মেন প্রবলেমটা হয় ভেনাস অ্যাক্সেস। দেখবে পেশেন্টের গায়ে পেটিকিয়া ভর্তি থাকে, কেননা আর লাস্টলি ভেন খুঁজে পাওয়া যায় না, সেই জন্য তাদের পার্মানেন্ট এভি ফিস্টুলা বা এভি গ্রাফট করা হয়। তাহলে এখানে কিছু প্রোটোকল থাকে প্রত্যেকটা ইউনিটে, যে আমার ডায়ালিসিস করতে এলে এই পেশেন্টগুলোর এই প্রোটোকল যেন মেনটেন থাকে, তার জন্য একটা স্ট্যান্ডার্ড অর্ডার হ্যাং করা থাকে বা যে স্টাফরা ওখানে ডিউটি করে তাদের দেওয়া থাকে। একটা মেশিন কতক্ষণ চলবে, মেশিন চলার পর সেটাকে অটোক্লেভ বা ডিসইনফেকশনের জন্য কতক্ষণ রাখা হবে, পেশেন্ট কতক্ষণ ওয়েট করবে, কোন কোন কন্ডিশনে আমি ডায়ালিসিস ইমিডিয়েটলি অফ করব, কোন কোন কন্ডিশন হলে পেশেন্ট কেয়ার ইমিডিয়েটলি দিতে হবে, এগুলো। এছাড়া মেশিন স্যানিটাইজেশন, যে ক্যাথেটার আছে ভেনাস অ্যাক্সেস, সেগুলো কি করে ডিসইনফেকশন করা যাবে, ক্যাথেটার ফ্ল্যাশ করার রুলস কি, ইন কেস অফ পেরিটোনাইটিস তাহলে কি কেয়ার আমাকে দিতে হবে, ইনভেস্টিগেশন প্রোটোকল কি আছে। আমি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আমি শরীর থেকে বার করলাম একটা পেশেন্টের, তাহলে বার করার পর আমি কতটা বেরোলো বা এখন তার ইলেকট্রোলাইটের কী স্ট্যাটাস আছে সেটা জানার জন্য আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। এছাড়া ভ্যাকসিনেশন, মানে এই যে রিপিটেডলি একটা ইনভেসিভ প্রসিডিওর করা হয় পেশেন্টের, তাহলে তার ইমিউনিটি ডাউন হতে পারে, সেই জন্য বা সোর্স অফ ইনফেকশন, নোজোকোমিয়াল ইনফেকশন, ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন হতে পারে, সেজন্য পেশেন্টকে চেষ্টা করা হয় ইনফ্লুয়েঞ্জা বা রেগুলার বেসিসে ভ্যাকসিনেট করার। এছাড়া একটা রেকর্ড করে রাখতে হয় যে কতটা ব্লাড তার রিমুভ করা হলো, ইলেকট্রোলাইট কতটা লস হলো, ওয়েস্ট প্রোডাক্ট কতটা বের হয়েছে, তার সাইকেল কতক্ষণ চলেছে, এগুলো কিন্তু রেকর্ড রাখতে হয়, পেশেন্টকেও রেকর্ডটা দিয়ে দিতে হয়। ডায়ালিসিসের জন্য আমাদের 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট বা মাথায় রাখতে হয়। সেগুলো কি কি? পেশেন্টের যে সার্কুলেশন চলছে ভায়া ফিস্টুলা বা গ্রাফট, সেটা কিন্তু রেডি রাখতে হবে। নেক্সট, ডায়ালিসিস মেশিন আর ডায়ালাইজার উইথ এ সেমিপারমিয়েবল মেমব্রেন যেন অ্যাভেলেবেল থাকে। নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন, মানে ডায়ালাইসেট, সেই সলিউশন রেডি থাকতে হবে। 12 hours each week divided in 3 equal segment।
মানে একটা মেশিনকে আমি 3টে ইকুয়াল সেগমেন্টে ভাগ করতে পারি। এছাড়া একটা পার্সনকে উইকলি মিনিমাম 3 টাইমস আমি ডায়ালাইসিস করতে পারি। আর ডায়ালিসিস সেন্টারে হবে না হোমে হবে সেটাও কিন্তু আমাকে ঠিক করে নিতে হবে। অ্যাজ এ পেশেন্ট তার প্রেফারেন্স থাকতেই পারে, কিন্তু সেটা আমাকে আগে থেকে প্রিসেট করতে হবে। অ্যাক্সেস টু সার্কুলেশন, এটা আমরা আগেই দেখে নিয়েছি যে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, এভি ফিস্চুলা, এভি গ্রাফট। হিমোডায়ালিসিস প্রসিডিওর তোমরা একটু আগেও পড়ে নিয়েছো যে হিমোডায়ালিসিস প্রসিডিওরটা ওই ছকের মাধ্যমে আমরা যেটা পড়লাম সেটাই। এখানে কি হচ্ছে, পেশেন্টের সার্কুলেশন ইজ অ্যাসেস, তাহলে সেটার জন্য আমাকে ভেনাস অ্যাক্সেস করতে হচ্ছে। নেক্সট, যদি কন্ট্রাইন্ডিকেটেড না থাকে তাহলে হেপারিন ইউজ করতে হবে। ডায়ালিসিস সলিউশন অপোজিট ডিরেকশানে মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে রাউন্ড ঘুরিয়ে দেখে চেক করে নিতে হবে। ডায়ালিসিস সলিউশনের ভেতর কী থাকে, হাইলি পিউরিফাইড ওয়াটার, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যান্ড ডেক্সট্রোজ, এছাড়া বাইকার্বনেট বা অ্যাসিটেট, যার ফলে কী হয় আমাদের ব্লাডের যে পিএইচ সেটা মেনটেনড হয়। By the process of diffusion, wastes are removed in the form of solutes, that is metabolic waste, acid base component and electrolyte. মানে ডিফিউশন প্রসেসে কী হচ্ছে, ওয়েস্টগুলো বেরোচ্ছে কী ধরনের, সলিউটের মতো করে। এছাড়া কি সলিউট ওয়েস্ট ক্যান বি ডিসকার্ডেড, অবশ্যই আমরা ওয়েস্ট কখনো মানে সেভ করব না। আল্ট্রাফিল্ট্রেশনে কী করা হয়, রিমুভ এক্সেস ওয়াটার ফ্রম দ্য ব্লাড। তোমরা আল্ট্রাফিল্ট্রেশন ডেফিনেশনটা মনে করো, তাহলেই বুঝতে পারবে যে ওখানে আমরা কী রিমুভ করছিলাম। আর আফটার ক্লিনজিং দ্য ব্লাড রিটার্নস টু দ্য ক্লায়েন্ট ভায়া দ্য অ্যাক্সেস। যে এই ফ্লো চার্টটা ভাবো তাহলেই বুঝতে পারবে যে আমরা কিভাবে ডায়ালিসিস প্রসিডিওরটা করলাম। এই ডায়ালিসিস, হিমোডায়ালিসিস বা যে কোনো ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস করার ফলে কিছু কমপ্লিকেশান হয়। সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে ইনফেকশান। বুঝতেই পারছো, রিপিটেড তার একটা ইন্টারনাল প্রসিডিওর চলছে, এছাড়া কি ইনভেসিভ প্রসিডিওর চলছে, যার ফলে ইনফেকশন হতেই পারে, হওয়ার চান্স থাকে। হতেই পারে বলতে না হওয়ার চান্সই, না হওয়াটাই মানে আমাদের উদ্দেশ্য, কিন্তু সাধারণত হয়ে যায়, কেননা তার ইমিউনিটি লো আছে আমরা জানি। এছাড়া কোনো অপরচুনিস্টিক ইনফেকশন, সেগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না, মানে সে কারণেও ইনফেকশন হতে পারে। ক্যাথেটার ক্লটিং, যদি আমার অ্যান্টিকোয়াগুলেন্ট ঠিকঠাক মিক্স আমি না করতে পারি তাহলে কি সার্কুলেশন চলাকালীন ব্লাড ক্লট করে যেতে পারে, সেন্ট্রাল ভেনাস থ্রম্বোসিস হতে পারে, স্টেনোসিস অর থ্রম্বাস ফর্মেশন, ইসচেমিয়া অফ দ্য অ্যাফেক্টেড লিম্ব, ডেভেলপমেন্ট অফ অ্যানুরিজম, এগুলো সবই কমপ্লিকেশনস। তাহলে মোটামুটি নার্সিং কেয়ার কি একটু দেখে নিই। প্রি ডায়ালিসিসের ক্ষেত্রে কী হতে পারে, মানে পেশেন্ট ডায়ালিসিস ইউনিটে এসেছে, তো ওদের কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ডায়ালিসিস বলে শর্ট নোট আসতে পারে, তাহলে কিভাবে লিখবে সেটা আজকে দেখে নেব। তাহলে প্রি ডায়ালিসিস কেয়ার, পেশেন্ট ডায়ালিসিসে আসবে তার আগে তার কী কী নার্সিং কনসিডারেশন। তাহলে অ্যাসেস কি, বডি ওয়েট, ডিটারমাইন অ্যামাউন্ট অফ ফ্লুইড টু বি রিমুভ ডিউরিং dialysis. Next, vital signs like blood pressure, whether it is hypotension or hypertension, temperature that will indicate the sepsis, and respiration for fluid overload. Rather than potassium level determines potassium level in the dialysate. In the chronic setting, this is done monthly unless the patient is symptomatic. মানে পটাশিয়াম লেভেল মান্থলি চেক করা হয় বা অনেক সময় উইকলিও চেক করা হয়, যেহেতু ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করা হচ্ছে তাহলে কতটা ইফেক্টিভলি ডায়ালাইসিসটা করা হচ্ছে সেটা যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর যদি কখনো কোনো
হাইপোক্যালিমিয়া বা হাইপারক্যালিমিয়া বোঝা যায়, ক্লিনিক্যালি সিমটম দেখে বোঝা যায়, তাহলেও আমার মানে ইলেকট্রোলাইট ইনভেস্টিগেশন করতে হবে। নেক্সট, হোল ড্রাগস দ্যাট পাস থ্রু দ্য ডায়ালাইসিস মেমব্রেন। তার মানে হলো সেমিপারমিয়েবল মেমব্রেন থেকে যদি ডায়ালিসিস চলাকালীন ড্রাগটাও বেরিয়ে চলে গেল, তাহলে আমার উদ্দেশ্য সফল হলো না। আমি তো অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম বা কোনো মেডিসিন দিয়েছিলাম, সেটা পেশেন্টের শরীরে থাকবে, সেখানে অ্যাবজর্ব হবে বলে, কিন্তু সে যদি বেরিয়েই গেল তাহলে আমার লাভ হলো না। সেই জন্য সেই মেডিসিনটা যেদিন পেশেন্টের ডায়ালিসিস চলবে সেদিন কিন্তু আমি তার আগে কখনোই আমি সেই রকম ড্রাগ যেটা পাস করে যেতে পারে সেমিপারমিয়েবল মেমব্রেন আমি অ্যাডমিনিস্টার করব না। লাইক কি পেপারিসিলিন টাইজোভেক্টাম মানে পিপজু, তোমরা ওয়ার্ডে গেলে বুঝতে পারবে, ফলিক অ্যাসিড অ্যান্ড আদার ওয়াটার সলিউবল ভিটামিনস। এছাড়া অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, স্পেশালি if systolic blood pressure is below 100 per millimeter of mercury, according to physician's order আমাদের এটা স্টপ করতে হবে। পেশেন্টের হাইপোটেনশন, এদিকে তুমি তাকে রেগুলার বেসিসে অ্যান্টিহাইপারটেনসিভ পায় আর তুমি দিয়েও দিলে, এদিকে পেশেন্ট ডায়ালিসিসে গিয়ে হাইপোটেনশন শকে চলে গেল, তো সেরকম যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ভেনাস সাইটগুলো অ্যাসেস করে নিতে হবে যে ফিস্টুলা বা গ্রাফট আছে কি না, যদিও থেকে থাকে তাহলে সেটা ইনফ্লেমড নয় তো, মানে সেটা পেটেন্ট আছে কি না সেটা আমাদের দেখে নিতে হবে। অসকাল্টেড ফর ব্রুইট, ব্রুইট মানে হচ্ছে তুমি যদি হাতটা দিয়ে সেই ভেনাস অ্যাক্সেসের উপর রাখো তাহলে এটা একটা ফিল করার জিনিস। এই থ্রিল আর ব্রুইট জাস্ট হাতটা রাখলেই তুমি ফিল করতে পারবে একটা কন্টিনিউয়াস ফ্লো, আর একটা হচ্ছে মানে একটা ফিলিংস, সেটা না দেখালে না ফিল করলে আমি বলে বোঝাতে পারছি না। নেক্সট, যে হাতে ফিস্টুলা থাকবে সেই হাতে ব্লাড প্রেশার দেখা, স্যাম্পল ড্র করা, এগুলো কখনোই করা যাবে না। এটা যেমন অ্যাজ এ নার্স হেলথ এডুকেশন দেওয়া আমাদের রেসপন্সিবিলিটি, তেমনি যারা যারা হেমোডায়ালিসিস ইউনিটে বা ডায়ালিসিস ইউনিটে থাকে তাদের বলে দেওয়া, পেশেন্টকে রিপিটেডলি নলেজ দেওয়াটা তাদের কাজ। দরকার হলে সেই হাতে একটা ব্যাচ পরিয়ে দিতে হবে যাতে বোঝা যায় এই হাতে কোনো রকম প্রিক করা পসিবল নয়। নেক্সট, ডিউরিং ডায়ালিসিস কেয়ার, তাহলে ওয়াচ ফর ফার্স্টই আমরা কি দেখলাম, হাইপোটেনশন, মাসেল ক্র্যাম্প, নশিয়া ভমিটিং, হেডেক, ইচিং। এছাড়া আর কি হতে পারে, ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, অ্যারিথমিয়া, কার্ডিয়াক টেম্পোনেট, সিজার, এয়ার এম্বলিজম। পোস্ট ডায়ালিসিস কেয়ার, ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার আমি কী কী অ্যাজ এ নার্স কী কী নার্সিং কনসিডারেশন, ব্লাড প্রেশার চেক করব, ওয়েদার ইট ইজ হাইপোটেনশন অর হাইপারটেনশন, যদি হাইপো বা হাইপারটেনশন থাকে তাহলে আমাকে রেকর্ড অ্যান্ড রিপোর্ট করতে হবে। পাংচার সাইড থেকে বা ফিস্টুলার সাইড থেকে ব্লিডিং হচ্ছে কি না দেখতে হবে, বডি ওয়েট কম্পেয়ার করতে হবে, বিফোরে যেরকম করেছিলাম তাহলে কতটা বডি ওয়েট লস করলো পেশেন্ট আমি বুঝতে পারবো। আনইউজুয়াল কোনো ফাইন্ডিং হলে, যেগুলো আগেই বললাম কমপ্লিকেশনের মধ্যে আছে, সেগুলো সঙ্গে সঙ্গে রেকর্ড করতে হবে। অ্যাক্সেস সাইট, যেটু ভেনাস সাইটের যে অ্যাক্সেস সাইট ছিল সেটা ব্রুইড, থ্রিল, এক্সুডেট, সাইন অফ ইনফেকশন, ব্লিডিং ভীষণ ইম্পর্টেন্ট, এই সাইনগুলো দেখে নিতে হবে। আর যদি কোনো মেডিসিন মিস করা থাকে, মানে এই যে বললাম যে মেডিসিনগুলো হাইপারটেনশন করতে পারে, তাহলে যেহেতু ও ডায়ালাইসিসে আসছিল আমরা হোল্ড করেছিলাম, এবার আমি সেই মেডিসিনগুলো দিতে পারি যেটা আগে বললাম সেটাই। কমপ্লিকেশন সেম আবার আছে দেখে নাও, ইনফেকশন, হার্নিয়া, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, লো ব্লাড প্রেশার, মাসেল ক্র্যাম্প, ক্লটিং ইস্যুস, মুভমেন্ট ইস্যুস, ড্রাই অ্যান্ড ইচিং স্কিন। নেক্সট, সেম জিনিস আবার বলছি, নার্সিং ইন্টারভেনশন সেম, নার্সিং কনসিডারেশন সেম। এটা জাস্ট ভিডিও পজ করে তোমরা একবার পড়ো, যদি না বুঝতে পারো তাহলে জিজ্ঞাসা করবে, ওকে, গ্রুপে কোশ্চেন করো।
ভিডিও পজ করো, করে পড়ে নাও বা লিখে নাও, যেটা করবে করো। নেক্সট আসি পেরিটোনিয়াল ডায়ালিসিস। মানে এক্ষেত্রে মোটামুটি মেশিন লাগে না, এক্ষেত্রে পেরিটোনিয়াল লেয়ারটাকেই মানে পেরিটোনিয়ামটাকে ইউজ করা হয় অ্যাজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে দেখো, পেরিটোনিয়াল ডায়ালিসিস ইজ নট অলওয়েজ ট্রাভেল ফ্রি, মানে অনেক সময় আর কি অনেক ট্রাভেলও হয় পেশেন্টের, কিন্তু অনেক হ্যাজার্ড কম। তাহলে কী কী একটু দেখে নিই। পেশেন্ট মে এক্সপিরিয়েন্স বোথ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল প্রবলেম। কেননা সারাক্ষণ যদি তোমার গায়ের সঙ্গে একটা সারাক্ষণ বলতে যতক্ষণ হেমোডায়ালিসিস চলে মোটামুটি 4 ঘন্টা, কিন্তু সেক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালিসিস আরও অনেক লেন্দি প্রসিডিওর, সেক্ষেত্রে আর কি সাইকোলজিক্যাল প্রবলেম হলেও হতে পারে। সেই জন্যে প্লাস অ্যাবডোমেনে তোমার একটা ভেনাস অ্যাক্সেস থাকবে, তার জন্য বডি শেপ ডিফারেন্ট একটা হতে পারে, সাইজ শেপ অফ দ্য অ্যাবডোমেন চেঞ্জ হতে পারে, ফ্লুইড ওভারলোড, ডিহাইড্রেশন, ডিসকমফোর্ট, poor drainage, constipation, catheter displacement is a very important complication, leaks, hernia, tunnel infection, peritonitis, back pain, those all are the complications or patient may experience during the peritoneal dialysis. Peritoneal dialysis এর 3টে ফেজ, ফিল ফেজ, ডুয়েল ফেজ আর ড্রেন ফেজ। আর ফিল ফেজ মানে হচ্ছে ডায়ালাইসেট তুমি আইভি সেটের মতো ঝুলিয়ে দিলে, এবার ক্ল্যাম্পটা খুললে, ভেনাস অ্যাক্সেসের খুলে ফ্লুইডটা কী করলে অ্যাবডোমেনে দিয়ে দিলে, দেওয়ার পর এবার তুমি ফিল ফেজ হয়ে গেলে, মানে ভর্তি করে দিয়েছো অ্যাবডোমেনটাকে, এবার ওখানে কাজ চলবে। তাহলে সেই প্রসেসিং কাজটাকে বলছি ডুয়েল ফেজ, মানে ওখানে ক্লিনিং প্রসিডিওর চলছে, হলো ডুয়েল ফেজ। আর আমার যে আওয়াজটা ধরে নিয়েছি যে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, যে আওয়াজটা, সেই আওয়াজ পর্যন্ত টোটালটাই ডুয়েল ফেজ। নেক্সট ড্রেন ফেজ। এবার তুমি আস্তে আস্তে তোমার ক্লিনিং প্রসিডিওর কমপ্লিট হলে এবার তুমি ড্রেনিংটা খুলে দাও, তাহলে আস্তে আস্তে আবার অ্যাবডোমেন থেকে ফ্লুইডটা বেরিয়ে গিয়ে যে বোতল ছিল সেটাতে কালেক্টিং ব্যাগে গিয়ে অ্যাকুমুলেট হবে, দ্যাট ইজ ড্রেন ফেজ। এখানেও কিছু কমপ্লিকেশন হয়, দ্যাট ইজ peritonitis, catheter infection, cuff erosion, abdominal hernias, abdominal distension, hypotension, hyperglycemia। যেহেতু যে ডায়ালাইজারের ফ্লুইডটা ইউজ করছি সেটাতে গ্লুকোজ থাকে, সেই জন্য হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। হাইপার বা হাইপোনাট্রিমিয়া, হাইপার বা হাইপোক্যালিমিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া, অ্যাবডোমিনাল ওয়াল আর পেরিক্যাথেটার লিক, জেনিটাল এডিমা, রেসপিরেটরি কমপ্লিকেশন, ব্যাক পেন অ্যান্ড ডিসলিপিডেমিয়া। নার্সিং কেয়ার এটাও তোমরা জাস্ট একটু পড়ে নাও, আমরা যা বলেছি এতক্ষণ মোটামুটি সব সেম, তাও একটু পড়ে নাও তাহলে বুঝতে পারবে, বা লিখলে লিখে নাও, ভিডিও পজ করে একটু লিখে নাও বা পড়ে নাও ভালো করে, তারপরে নিজেরা বই পড়েছো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। একই পয়েন্ট খেয়াল করো, একই পয়েন্ট রিপিটেডলি বলা আছে কিন্তু। কোনো পয়েন্ট না বুঝতে পারলে প্লিজ গ্রুপে শেয়ার করবে, একই পয়েন্ট রিপিটেডলি বলা হয়েছে, বুঝতে পারা উচিত। থ্যাংক ইউ, টাটা।